প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন এলডিপি, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি বিএনপি। সংকট সমাধানে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। এখন তো মুক্ত পরিবেশ থাকবে, এখন তো শান্তিময় পরিবেশ থাকবে, এখন কেন? নির্বাচন নিয়ে বিদেশের কোনো চাপ নেই, যথাসময়ে বিচার, সংস্কার ও নির্বাচন হবে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রিফর্মের মধ্যে তো এগুলো সবই পড়ে। আপনি ইকোনমিক রিফর্ম করবেন, চিটাগাং পোর্টকে এড়িয়ে আপনি রিফর্ম করতে পারবেন না। জুলাইয়ের ঘটনায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ জমা। চানখারপুল গণহত্যায় সাবেক ডিএমপি কমিশনারের গ্রেপ্তারি পরোয়ানা। সংশোধন হচ্ছে এনবিআর সংস্কার অধ্যাদেশ, সরকারের সাথে সমঝোতায় পৌঁছেছেন কর্মকর্তা কর্মচারীরা। স্বাগত সংবাদ সংযোগে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমি বুশরা সারাজিন। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টার পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। এরপর দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দল ও সংগঠনের আরেকটি প্রতিনিধি দলের সাক্ষাৎ করার কথা রয়েছে। তারা হলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জমিয়তে উলমার ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি। নানা ক্ষোভ ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার কথা ভাবছেন, এমন খবরে গত বৃহস্পতিবার রাত থেকেই সব মহলে আলোড়নের তৈরি হয়। এরই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয়। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনার কাছে বৈঠকের সবশেষ কি খবর আছে একটু জানাবেন। মাহবুব, আপনি জানেন আসলে যে বাংলাদেশের যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার যখন আসলে গুঞ্জন ওঠে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন, তারপরে কিন্তু যে রাজনৈতিক মহলের বিভিন্ন নেতারা এবং বিভিন্ন দল কিন্তু তার সাথে সাক্ষাৎ করতে চায়, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে 20 জন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দল সহ নেতাদের সাথে তিনি বৈঠকে বসেছেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম দফাতে 11 জন যে নেতা তাদের সাথে আসলে বৈঠকে বসেছেন। আমরা জানি যে প্রেসিং বা আমাদের যে সূত্র রয়েছে তাদের মাধ্যমে আমরা জেনেছি সন্ধ্যা 6:30টার দিকে প্রথম বৈঠকটি অর্থাৎ প্রথম যেই আলোচনা সেই আলোচনায় বসেছেন, যেটি এখন পর্যন্ত শেষ হয়নি। তারপরে কিন্তু দ্বিতীয় দফায় যারা বসবেন সেখানে তারা আসলে ইতিমধ্যে আমরা দেখেছি যারা বিভিন্ন ইসলামিক দলের নেতা, ইসলামিক সামাজিক সংগঠন অর্থাৎ হেফাজতে ইসলামের যারা আছেন তারা কিন্তু প্রবেশ করেছেন। তো যারা ইতিমধ্যে বৈঠকে বসেছেন তাদের মধ্যে কর্নেল অলি আহমেদ থেকে শুরু করে জোনায়েদ সাকি কিংবা আপনার সেলিম সিপিবির থেকে শুরু করে সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারা কিন্তু গিয়েছেন এবং আমরা যতদূর জানি তাদের সাথে
আমাদের বৃহস্পতিবার পরে বিভিন্ন মারফতে কথা হচ্ছিল, বিভিন্ন সূত্রের থ্রুতে যোগাযোগ হচ্ছিল। তারা বলছিলেন যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই বা বলতে গেলে সব রাজনৈতিক দলেই আসলে চায় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ক্ষমতায় থেকে একটি ফ্রি ফেয়ার এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট একটা নির্বাচন দিয়ে তারপর যেন তিনি ক্ষমতা ছাড়েন। সো যখন আসলে আলোচনা ওঠে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, তখন আসলে অনেকেই বিচলিত হয়ে ওঠেন। কারণ আপনি জানেন দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে নতুন করে একটি সংকট সৃষ্টি হবে, যেটা আসলে গতকাল যারা বৈঠকে এসেছিলেন বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলাম তারাও কিন্তু বলছিলেন। তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকেও আমরা জেনেছি যে আসলে আর পদত্যাগের কোনো ধরনের ইচ্ছা প্রকাশ করেননি প্রধান উপদেষ্টা। তিনি বলছেন যে আসলে তিনি তার মেয়াদের সময়টুকু শেষ করে তারপরেই তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়তে চান। এর বাইরে আসলে যে তিনি প্রতিটি রাজনৈতিক দলকে অ্যাড্রেস করতে চায়, দেশে কী অবস্থা বা সামনের দিনগুলো কেমন যাবে সেই বিষয়গুলো নিয়ে তিনি যদি প্রয়োজন হয় তাহলে রাজনৈতিক দলের সাথে বসবেন, বা রাজনৈতিক দল যদি মনে করেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, সেক্ষেত্রে তাদের জন্য দরজা খোলা থাকবে বলে আমরা আসলে জেনেছি। মাহবুব, ওটা থেকে বলতে গেলে মোহন ইসলাম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য যমুনার সামনে থেকে। সহকর্মী মোহন ইসলাম তিনি বলছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যে বৈঠক হচ্ছে তার সব শেষ। বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি, বরং তিনি আবেগ অভিমানে পদত্যাগের কথা বলেছেন, যা সংবিধান সমর্থন করে না। এ অবস্থায় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সংকট সমাধান করার আহ্বান জানান বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা একথা বলেন। ফারজানা আক্তারের প্রতিবেদন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নিজেদের টিকিয়ে রাখতে সরকার সব মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে। আরেক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু 2 ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আজকে যে জাতি তাদেরকে মাথায় তুলছেন, সেই মাথাতে পড়ে যদি জাতির পায়ের তলে পড়ে যায়, এটার জন্য কি জাতি দায়ী? গণতন্ত্র জনগণের মৌলিক অধিকার, জনগণের মালিকানা, ভোটাধিকার নির্বিঘ্নে প্রতিষ্ঠিত করার দিনটি না দেখে ঈশ্বর যেন আমাদেরকে চিন্তায় না। খলিলুর রহমান সে বিদেশে পালাইছে 30 বছর আগে, তাকে এনে আপনি দেশবিক্রির আয়োজন করবেন, তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হচ্ছে। সকালে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনায় অংশ নিয়ে বিএনপির নেতা ডাক্তার AJM জাহিদ হোসেন ও বরকতুল্লাহ বুলু বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অটল থাকবে বিএনপি। বাংলাদেশের রাজনীতির আকাশেও এক ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এটি দেখে খারাপ লাগছে যে আমরা আবারও পলায়নকৃত স্বৈরাচারের বিরুদ্ধে এতদিন আন্দোলন করার পর আবারও আমাদেরকে কথা বলতে হচ্ছে এবং দাবি জানাতে হচ্ছে। 2 জন উপদেষ্টা মাহফুজ এবং আসিফের পদত্যাগ এবং বিদেশি নাগরিক খলিলুর রহমানের ইতিমধ্যে খুব দ্রুত এদের পদত্যাগ করে নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি অভিযোগ করে বলেন, সরকারের উপদেষ্টাদের কারণেই বর্তমান রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এখন তো মুক্ত পরিবেশ থাকবে, এখন তো শান্তিময় পরিবেশ থাকবে। এখন কেন সরকারের যারা পরিচালনার সাথে আছেন তারা কেন এই ধরনের একদম পার্টিজান ভূমিকা, বিতর্কিত ভূমিকা পালন করে? রাজনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপি নেতারা। ফারজানা আক্তার, 71, ঢাকা। ডিসেম্বরেই হতে হবে জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় তাদের পরিকল্পনায় স্পষ্ট হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। প্রতিষ্ঠার 18তম বার্ষিকী উদযাপন করল ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের অংশীদার ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। দিনটি উদযাপনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ।
জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে ভোটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান। সতর্ক করেন, জবাবদিহিতা না থাকলে যে কোনো সরকারই স্বৈরাচার হয়ে উঠতে পারে। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কোনো পরিকল্পনাই সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংকট সমাধানে আবারও নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। এই প্রত্যাশারে বাজেট ঘোষণার আগে রাজস্ব বিভাগে চলমান অস্থিরতা সংকট বাড়াবে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। শফিকুল হক, ৭১, ঢাকা। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যথাসময়ে বিচার, সংস্কার ও নির্বাচন হবে। তার মতে অন্য যে কোনো সরকারের চেয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট বেশি আছে। আর চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না জানিয়ে প্রেস সচিব বলেন, বিদেশি বিনিয়োগ বাড়িয়ে সরকার দেশকে লাভবান করার চেষ্টা করছে। রহিম রুমনের প্রতিবেদন। রাজনৈতিক নানা উত্তাপের মধ্যেই শনিবার থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে অন্তর্বর্তী সরকার। প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পরদিন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই মতবিনিময়ে দেশের পুঁজিবাজার, ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের নানা দিক উঠে আসে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশকে লাভবান করতে সরকার সব কাজই গুরুত্বের সাথে করছে বলে আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তো রিফর্মের মধ্যে তো এগুলো সবই পড়ে। আপনি ইকোনমিক রিফর্ম করবেন, চিটাগাং পোর্টকে এড়িয়ে আপনি রিফর্ম করতে পারবেন না, বিকজ আপনার জব তৈরি করতে হবে এবং এই জব তৈরিটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির সাথে জড়িত। এখন আপনি দেখতেছেন আপনাকে কিভাবে জড়িত, আপনি এটা পুরো পৃথিবীতে এটা হয়েছে। এমন কোনো দেশ নাই যারাই ইকোনমিক্যালি প্রসপার করছে যার একটা দুইটা বা 10-15টা পোর্ট বিদেশিরা এসে ম্যানেজ করে না। সেটা একটা উন্নত দেশই হোক আর একটা ডেভেলপিং দেশই হোক না কেন। তিনি জানান, দেশকে বিশ্ববাজারে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে হলে শক্তিশালী একটি সমুদ্র বন্দর দরকার। চট্টগ্রাম বন্দর কাউকে দিয়ে দেয়া হচ্ছে না, বরং বন্দরের ব্যবস্থাপনাকে বিশ্বমানের করতেই সরকার কাজ করছে বলেও জানান তিনি। হাসিনার শেষ আমলের দিকে দেখবেন যে সবাই কিন্তু ডলারের একটা ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা আমরা বলতে পারি এখন আর নেই। এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজ হওয়ার কারণে মার্কেটে ডলার আছে। যে কেউ ভাবতে পারতেছেন যে যখন তখন ইম্পোর্টের কোনো রেস্ট্রিকশন নাই, সবাই আছেন এবং সেটার রিফ্লেকশনটা আপনারা চিটাগাং পোর্টের ইম্পোর্টের ফিগারে দেখছেন। যথেষ্ট গ্রোথ হচ্ছে। এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমাদের বাংলাদেশের ইকোনমি টেক অফ করে। ইকোনমির গ্রোথ যদি টেক অফ করে তাহলে যেটা হবে যে এটার ইম্প্যাক্ট অটোমেটিক্যালি আপনার শেয়ার মার্কেটে পড়বে। প্রেস সচিব জানান, রাজস্ব বাড়াতেই এনবিআরকে 2 ভাগ করা ছিল অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। ইন্টারিম গভর্নমেন্টের কাজের মধ্যে ইকোনমিক রিফর্ম মানে রিফর্মটা একটা বড় একটা পার্ট। রহিম রুমন, ৭১, ঢাকা। সংস্কার মানে রিফর্ম। দর্শক, সংশোধন হচ্ছে এনবিআর এর সংস্কার অধ্যাদেশ। এই বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সহকর্মী রুহুল আমিন আছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুহুল আমিন, অবশেষে সরকারের সাথে সমঝোতায় পৌঁছেছেন কর্মকর্তা কর্মচারীরা, এই নিয়ে আর কি খবর রয়েছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ।
কিছুক্ষণ আগেই অর্থ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। আপনি জানেন যে কাল থেকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা ছিল। আজকে বিকেলেও তারা সেটি শক্তভাবে বলেছে যে যদি দাবি আদায় না হয় বা মেনে নেওয়া না হয় তাহলে কাল থেকে সারা দেশে তারা কোনো রকম কাজকর্ম করবেন না এবং আমদানি রপ্তানিও বন্ধ থাকবে। এরকম একটি কঠোর কর্মসূচির ঘোষণা তারা বিকেলবেলাও দৃঢ়ভাবে দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে অর্থ মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়েছে। প্রথমত বলা হয়েছে যে এই সংস্কার অধ্যাদেশ 12 মে যেটি জারি করা হয়েছে সেটি সংশোধন করা হবে। সেটি সংশোধন না হওয়া পর্যন্ত এই অধ্যাদেশ কার্যকর করা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে কোন ধরনের বা কী ধরনের পরিবর্তন আসতে পারে তারও একটি বিবরণ দেয়া হয়েছে। যেমন বলা হয়েছে যে এনবিআর বিলুপ্ত হবে না, এনবিআর বিলুপ্ত হবে না, বরং এনবিআরকে যে এতদিন ধরে বিলুপ্তির বা সংস্কার অধ্যাদেশে যে বিলুপ্তির কথা বলা হয়েছিল প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিলুপ্ত নয়, এনবিআরকে একটি স্বতন্ত্র এবং বিশেষায়িত বিভাগের মর্যাদা দেওয়া হবে, যেটি অনেক এনবিআর কর্মকর্তার দাবি ছিল যে এনবিআরকে এম্পাওয়ার করা বা একটি শক্তিশালী সংস্থা হিসাবে গঠন করা, রূপান্তর করা, সেটির একটি প্রতিশ্রুতি এখানে আছে। বলা হয়েছে যে এনবিআরকে স্বতন্ত্র এবং বিশেষায়িত বিভাগ হিসাবে তুলে ধরা হবে, বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে আরেকটা জিনিস স্পষ্ট করা হয়েছে যে রাজস্ব নীতি পৃথকীকরণ করা হবে, তবে সেটিও একটি বিশেষায়িত এবং স্বতন্ত্র সংস্থা হবে এবং এই যে পৃথকীকরণটা হবে সেই পৃথকীকরণ প্রক্রিয়ায় আবার আলাপ আলোচনা হবে। সেখানে সুশীল সমাজের প্রতিনিধি, এনবিআর কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, অর্থাৎ সমাজের সব স্টেক হোল্ডাররা সেখানে থাকবেন এবং সবার আলোচনার ভিত্তিতে এই রাজস্ব নীতির পৃথকীকরণটি করা হবে। এই দুটি বিষয় স্পষ্ট করেই এই প্রেস রিলিজে বলা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় আশা করছে যে এই প্রেস রিলিজ দেওয়ার পর আন্দোলনকারীরা আন্দোলন থেকে সরে আসবে। তো আমরা এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আপনি জানেন যে যেহেতু আন্দোলনকারীরা সুনির্দিষ্ট কোনো সংগঠন নেই, তারা একটি সাময়িক একটি ব্যানারে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন করছেন। তো আমরা বেশ কিছু যারা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যারা সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং তারা প্রত্যাশা করছেন হয়তো সব কর্মকর্তা কর্মচারী এই সরকারের এই পদক্ষেপে একমত জানাবেন এবং তারা আন্দোলন থেকে সরে আসবেন। হয়তো রুহুল আমিন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুহুল আমিন। দর্শক, আপনারা জানেন চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর। এই মুহূর্তে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন। বৈঠক শেষে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দিয়ে জুলাই আগস্ট হত্যার প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হলো। এদিকে শেখ হাসিনা সহ 2 জনকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় রূপ নেয় গণ অভ্যুত্থানে। 5 আগস্ট ছাত্র জনতার ঢাকা ঘেরাও কর্মসূচির দিন মাকে চিঠি লিখে আন্দোলনে যোগ দেয় 10ম শ্রেণীর ছাত্র আনাস। পরে চানখারপুলে পুলিশের গুলিতে মারা যায় এই শিক্ষার্থী। চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যার মামলার আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনের সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শহীদ আনাসের লেখা চিঠি পড়ে শোনান। আন্দোলন দমনে শেখ হাসিনা কতটা নির্মম ছিল, ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে নিরীহ ছাত্র জনতার উপর বুলেট চালাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কিভাবে নির্দেশ দিয়েছেন সেসব তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পাশাপাশি গুম, খুন, দুর্নীতি সহ শেখ হাসিনার 15 বছরের অপশাসনের চিত্রও তুলে ধরা হয়। আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে যতদিন তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন
তাদের পুরো কর্মকাণ্ডের পেছনের ইতিহাসটা তুলে ধরা হয়েছে। চানখারপুলের 6 জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। এ সময় গুলি চালানো কনস্টেবল সুজন, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রতিবেদনে বলা হয়, পলাতক আসামি সাবেক ডিএমপি কমিশনার পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। অন্য অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অধীনস্থদের গুলির নির্দেশ দেন। ফর্মাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল, সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই। এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি, পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল। এদিকে অনলাইনে দেয়া বক্তব্যে হত্যার হুমকির বিষয়ে তথ্য জানাতে শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। এছাড়া গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ পর্যায়ে। কিছু গুরুত্বপূর্ণ আলামত যাচাই বাছাইয়ে প্রসিকিউশন আরও 4 সপ্তাহের সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার 7 আসামিকে রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। সৈকুল সাদিক, 71, ঢাকা। উপদেষ্টার সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার পরে বা বৈঠক হবার পরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি সাংবাদিকদের সামনে কথা বলছেন। আমরা একটু সরাসরি যাচ্ছি। এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান, তার ডেডলাইন কবে, সেই সম্পর্কে তার বলা উচিত। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে যে কোনোটা করতে পারি, কিন্তু আমি লিখে দিচ্ছি, দরকার লাগলে পদত্যাগপত্র হিসেবে লিখে দেব যে জুনের পরে কোনোভাবে এইটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। যারা যারা সন্দেহ করে যে না আমি বোধহয় কোনো মত ভাসছি, ক্ষমতা আরও কুক্ষিগত করতে চাই, দীর্ঘস্থায়ী করতে চাই, তাদেরকেও দরকার লাগলে আমি প্রভিজনারি নোটের মতো করে কিছু দিয়ে বলবো যে আমি কোনোভাবেই আমার ক্ষমতা এক্সটেন্ড করতে চাই না, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না, সামনে বরঞ্চ একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্মাণের জন্য যা করা দরকার সেইটা আমি করব। বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রোগ্রাম আছে, এই কারণে আমাকে যেতে হবে, আর একটা টক শো, আরও নেতারা যারা আছেন তারা বলবেন। আজকে যে আজকে যে আয়োজনটা মূলত এটার মূলে হচ্ছে নির্বাচন। আপনি বলছেন যে প্রধান উপদেষ্টা বলছে যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন, বেশি হলে আগামী বছরের জুনে। আসলে আপনারা কোন দিকে যাচ্ছেন? অল্প সংস্কার চাচ্ছেন না বেশি সংস্কার চাচ্ছেন? একটা সিদ্ধান্ত আসছেন কিনা বা হবে কিনা? আমাদের কাছে অল্প বেশি সংস্কারের বিষয় না, আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, তার জন্য যেটুকু দরকার সেটুকু করতে হবে। আচ্ছা, আমরা থ্যাংক ইউ। কথা বলছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করার কথা জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার কর্মসূচি থেকে নাগরিক সমাজকে বাদ দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, দলগতভাবে কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় ঐক্যমত্য হলেও কিছু বিষয় হয়নি। ঐক্যমত্য বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের সংলাপ শেষে জাতীয় ঐকমত্যের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐকমত্য কমিশনের আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রশ্নে একমত না হতে পারলে কোনো সংস্কারই টেকসই হবে না। তবে সব সংস্কার যে একসাথে করা যাবে সে ধরনের উচ্চ আকাঙ্ক্ষা আমাদের করা উচিত হবে না। কোনো সরকার সংস্কারই টেকসই হবে না যদি এর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের একমত না হয়। এই যে এই গভর্নমেন্ট আছে আমাদের, এটার সাংবিধানিক এবং আইনি পজিশন এতটা শক্ত হতে হবে যে পরবর্তী গভর্নমেন্ট যেন তার সব কিছু বাতিল না করে দেয়। পুরো জাতি কিন্তু এ ব্যাপারে ঐক্যমত,
পোষণ করে যে কোনো দলীয় সরকারের পক্ষে রিজনেবলি ফ্রি অ্যান্ড ফেয়ার কোনো ইলেকশন দেওয়া সম্ভব না বাংলাদেশে। এ সময় বিভিন্ন সংস্কার নিয়ে কমিশনগুলোর স্পষ্টতা না থাকার সমালোচনা করেন বক্তারা। এই যেভাবে নারী কমিশন তার রিপোর্টটা দিয়েছেন এবং তার রিপোর্ট দেওয়ার পরে যেভাবে তাদেরকে সরাসরি আক্রমণ করা হচ্ছে, দুঃখজনকভাবে আমরা কিন্তু দেখিনি যে এখন যারা সরকারে আছেন তারা কোনো স্পষ্ট কোনো কিছু বলেছেন যে এটা করা যাবে না। সংবিধান সংস্কার কমিশনে আমরা যেভাবে প্রস্তাবনা দিয়েছিলাম আসেনি। আলোচনায় ডক্টর আলী রিয়াজ জানান, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যই যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সমাজের ঐকমত্য। একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারবো সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলো যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি। এ সময় ঐকমত্য তৈরিতে গণমাধ্যমের সংযুক্তি প্রয়োজন বলেও মনে করেন তিনি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চলমান রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আজ রাজনৈতিক নেতারা কথা বলেছেন। বৈঠক শেষে এই মুহূর্তে তারা সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা সমর্থনযোগ্য নয়। কাজেই এই সংকটকালে আপনি একমাত্র আমরা যারা আপনার সঙ্গে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আপনাকে এখানে এনেছি, আপনাকে এই গুরু দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনটা দিতে হবে, সুষ্ঠু একটা নির্বাচন। উনি ভয় পাচ্ছে শুধু সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়। এখন তো যে অবস্থায় আছে, উনি চাচ্ছে যে, উনি খুব খোলামেলা আমাদের সঙ্গে আলোচনা করেছে যে সুষ্ঠু নির্বাচন করতে হলে আমার প্রশাসন, পুলিশ বাহিনী সব কিছু আমাকে সঠিকভাবে কন্ট্রোলে নিতে হবে, না হলে তারা দায়িত্ব পালন করতে পারবে না এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে না। ওনার সুষ্ঠু নির্বাচন দেওয়ার খুবই ইচ্ছা আছে। আমরাও তাকে আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে যে সমর্থন আমরা দিয়েছি এই সমর্থন অব্যাহত থাকবে। আপনি সুষ্ঠু একটি নির্বাচন দেন। আর সংস্কারের ব্যাপারে ক্লিয়ার কথাবার্তা হয়েছে যে সংস্কারে আমরা রাজনৈতিক দলগুলো আমরা সেই ঐকমত্য কমিশনের কাছে গিয়ে যে সহযোগিতা করছি আরও করব যত তার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন রাজনৈতিক দলের নেতারা। আপনারা সরাসরি দেখছিলেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন রাজনৈতিক দলের নেতারা। এই মুহূর্তে গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা সরাসরি একটু যেতে চাই। বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না, তো সেই জায়গা থেকেই তিনি বৈঠক আহ্বান করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলছেন। আমরা আমাদের দিক থেকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন, একদিকে হত্যাকারীদের বিচার, অন্যদিকে জনগণের যে প্রত্যাশা দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া, গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধিদের নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে, সেই তাকেই এই দায়িত্ব পালন করতে হবে। যত বাধাবিঘ্নই থাকুক, প্রতিকূলতা থাকুক, সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন, আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা। বলছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি।
চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।